আমার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় পোস্ট কলোনিয়ালিজম অথবা পোস্ট কলোনিয়াল লিটারেচার। তাহলে শুরু করা যাক। পোস্ট কলোনিয়াল নভেলিস্ট, রাইটিংস, এই বিষয়গুলো আলোচনা করার আগে আমাদের উচিত হবে পোস্ট কলোনিয়াল ব্যাপারটা কি, এটা আমাদের আগে বুঝতে চেষ্টা করা উচিত। কলোনিয়াল অর্থাৎ ইংরেজরা আমাদের দেশকে শাসন করত, এবার তারা চলে গেল বা চলে যেতে বাধ্য করা হলো। তাহলে তারা যখন চলে গেল, তারপর যে সময়কাল, সেই সময়কালে নিশ্চয়ই কোনো না কোনো সাহিত্য রচনা হয়েছে। ইংরেজ চলে যাওয়ার পর পরবর্তী সময়ে যে সাহিত্য রচনা হলো, সেই বিষয়টাই কিন্তু পোস্ট কলোনিয়াল লিটারেচার, অর্থাৎ কলোনি রাজদের চলে যাওয়ার পরে পোস্ট কলোনিয়াল লিটারেচার। শুধু আমাদের দেশ হবে কেন, বিশ্ব জুড়ে ইংরেজরা যখন যে যে দেশ থেকে চলে এসেছে, সেই দেশে তখন কিছু সাহিত্য রচনা হয়েছে। এই সাহিত্য সম্ভারকেই বলা হয় সামগ্রিকভাবে পোস্ট কলোনিয়াল লিটারেচার। অর্থাৎ পোস্ট কলোনিয়াল লিটারেচারটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট দেশের নয়, এটা হলো ইন্টারন্যাশনাল ওয়াইজ টার্ম। এটা কোনো নির্দিষ্ট দেশের নয়। যাই হোক, তাহলে বলা যেতে পারে, যদি কোনো দেশ কলোনিয়াল পাওয়ার বা কলোনিয়াল বন্ডেজ থেকে মুক্ত হয়, স্বাধীন হয়, এবং স্বাধীন হওয়ার পরে তারা কিছু সাহিত্য রচনা করে, সেই সাহিত্যগুলো হলো পোস্ট কলোনিয়াল লিটারেচার। ইংরেজ ভারতে ছিল, ইংরেজরা হলো কলোনাইজার। তারা কি করেছিল, ওই কলোনাইজাররা অর্থাৎ ইংরেজ কলোনাইজাররা কলোনি তৈরি করেছিল, ছোট ঘর, ছোট জায়গা তৈরি করেছিল, কলোনি তৈরি করেছিল ভারতে। এবার ইংরেজ বিদায় নিল বা বিদায় করে দেওয়া হলো ঘাড় ধাক্কা দিয়ে। তারপর যে সাহিত্য রচনা হয়েছে সেটা হলো পোস্ট কলোনিয়াল লিটারেচার। পোস্ট কথাটার মানেই পরে। তাহলে ওরা চলে যাওয়ার পরে যে সাহিত্য রচনা হলো তা হলো পোস্ট কলোনিয়াল লিটারেচার।
অর্থাৎ কলোনিরা চলে গেল, সাহিত্য লেখা শুরু হলো। তাই হলো সহজ ভাষায় পোস্ট কলোনিয়াল লিটারেচার। আমেরিকার ক্ষেত্রেও তাই। ইংরেজ সেখান থেকেও আসার পর আমেরিকাতে সাহিত্য রচনা হলো, অর্থাৎ সেখানেও পোস্ট কলোনিয়াল লিটারেচার হলো। আফ্রিকার ক্ষেত্রেও তাই, চীনের ক্ষেত্রেও তাই। অর্থাৎ যে যে দেশে ইংরেজরা কলোনি তৈরি করেছিল, তারা চলে আসার পর সামগ্রিকভাবে সব দেশেই লেখালেখি শুরু হয়। সেই লেখাগুলোই হলো পোস্ট কলোনিয়াল লিটারেচার। তবে এই যে পরে যারা লেখা শুরু করলো, তাদের মধ্যে একটা ইজম, একটা মতবাদ তৈরি হয়, এইভাবে লিখতে হবে, এইভাবে লেখা যায়। এই যে মতবাদটা, অর্থাৎ পোস্ট কলোনিয়ালদের যে মতবাদ, সেটাই হয়ে গেল পোস্ট কলোনিয়ালিজম। অর্থাৎ কলোনিরা চলে যাওয়ার পর সাহিত্য ক্ষেত্রে একটা নতুন ধারা বিশ্বব্যাপী এসেছিল। যাই হোক, প্রথম এই টার্মটাকে অন্য নামে ব্যবহার হতো, কমনওয়েলথ লিটারেচার। কিন্তু পরে তা চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে পোস্ট কলোনিয়াল লিটারেচার হয়। এই বিষয়ে যিনি বেশি গুরুত্ব দিয়েছিলেন, এডওয়ার্ড সেড, আমেরিকান রাইটার, ক্রিটিক্স। তিনি একটা বইও লিখেছিলেন তার চিন্তাভাবনার উপর নির্ভর করে, এবং সমষ্টিগত আরও কিছু ক্রিটিক্স তারা বললেন যে না, এর নাম কমনওয়েলথ লিটারেচার হতে পারে না, পোস্ট কলোনিয়াল লিটারেচার হোক। তারপর থেকেই পোস্ট কলোনিয়াল লিটারেচার হলো। লাস্ট কোয়ার্টার অফ 19th সেঞ্চুরি, মনে রাখতে হবে, লাস্ট কোয়ার্টার অফ 19th সেঞ্চুরি টু 1960, এর মধ্যে যে সমস্ত দেশগুলো স্বাধীন হয়েছিল, তাদের সাহিত্য ভাণ্ডার কিন্তু পোস্ট কলোনিয়াল লিটারেচার হিসাবে গণ্য করা হয়। লাস্ট কোয়ার্টার অফ 19th সেঞ্চুরি থেকে 1960, এই মধ্যে যে দেশগুলো স্বাধীন হয় বা সেই দেশগুলো থেকে ইংরেজ চলে যায়, কলোনিরা চলে যায়, কলোনাইজাররা চলে যায়, তখন তাদের যে সাহিত্য হলো, সেটা হলো পোস্ট কলোনিয়াল লিটারেচার। সময়কালটা মনে রাখতে হবে, লাস্ট কোয়ার্টার অফ 19th সেঞ্চুরি টু 1960। পোস্ট কলোনিয়াল, এই কথাটা আগেই বলা হলো যে এটা হলো একটা গ্লোবাল টার্ম, ইন্টারন্যাশনাল টার্ম, গ্লোবাল টার্ম। কোনো নির্দিষ্ট দেশের বিষয় এটা নয়। এই দেশে কিছু হয়েছে সাহিত্য, ওই দেশে হয়েছে, সেই দেশে হয়েছে, এইভাবে বিশ্ব জুড়ে যে সমস্ত দেশগুলো পরাধীন ছিল, স্বাধীন হয়ে গেল পরে, আর স্বাধীন হওয়ার পরে সাহিত্য রচনা শুরু করলো,
বিশ্ব জুড়ে একটা পরিবেশ তৈরি হয়েছিল, একটা মতবাদ তৈরি হয়েছিল। কাদের বিরুদ্ধে? ইংরেজদের বিরুদ্ধে, কলোনাইজার্সদের বিরুদ্ধে। তাহলে এই কলোনাইজার্সরা যখন দেশ ছেড়ে চলে যায়, তারা কিন্তু সব নিয়ে চলে যায় না। তারা তাদের কিছু কালচার রেখে যায়, তাদের কিছু সিস্টেম রেখে যায়, সব দেশেই রেখে যায়, আর এটি স্বাভাবিক। দেখা গেল কলোনাইজার্সরা, ওই কলোনি রাজেরা দেশ ছেড়ে চলে যাওয়ার পরেও সাহিত্য বিষয়ে, সব দেশের সাহিত্য বিষয়ে তাদের কথা, তাদের রুচি, তাদের স্টাইল, তাদের সিস্টেম, অনেক কিছুই চলে আসে। এটা তো স্বাভাবিক। ভারতে 200 বছর রাজত্ব করলো ইংরেজরা, এবার তারা যখন চলে গেল, হঠাৎ করেই সব শেষ হয়ে যাবে, উবে যাবে, উড়ে গেল। ইংরেজদের কালচার, তাদের সিস্টেম এখন পর্যন্ত আমাদেরকে বহন করে চলতে হচ্ছে। অর্থাৎ পোস্ট কলোনিয়াল কালচার, আর কালচারের উপর সাহিত্য, এ তো স্বাভাবিক কথা। যাই হোক, কলোনাইজাররা চলে যাওয়ার পর তাদের ত্রুটি বিচ্যুতি নিয়ে বেশি লেখা শুরু হলো, এ তো স্বাভাবিক। আগে তো তাদের সাথে পারা যেত না, তাদের দমন নীতির জন্য। এই জন্য তারা যখন চলে গেল, এইবার ইংরেজের দোষ, ত্রুটি ইত্যাদি ইত্যাদি সব বিষয়ে লেখা হলো। তাহলে স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে পোস্ট কলোনিয়াল লিটারেচারের মধ্যে ইংরেজদের দোষ, ত্রুটি ইত্যাদি বিষয়ে লেখা হতো। স্যামুয়েল বেকেট একটা বিশেষ নাম পোস্ট কলোনিয়াল রাইটার্সদের মধ্যে। এই স্যামুয়েল বেকেট আইরিশ ব্যক্তি ছিলেন, কিন্তু তিনি ফ্রান্সে থাকতে শুরু করেন। স্বাভাবিক, দেশ স্বাধীন হয়ে গেছে, যে যেখানে ইচ্ছে থাকছে। দেখা গেল যে এই কলোনাইজাররা চলে যাওয়ার পর তাদের যে ল্যাঙ্গুয়েজ, তাদের যে ভাষা, সে ল্যাঙ্গুয়েজ তার প্রভাব থেকেই গেল। এখনো ইন্ডিয়ান কিছু রাইটার্স, তারা ইংরেজিতে লিখতে পছন্দ করেন। ইংরেজি অফিস আদালতে চলে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয়। এর পিছনে কারণও রয়েছে, এর ভালো দিকটাও রয়েছে। যাই হোক, কিছু রাইটার্সদের মতে, অর্থাৎ যারা ইংরেজিতে লেখেন, তারা বলেন যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, আন্তর্জাতিক ভাষায় লিখতে হবে, তাহলে পৃথিবীর সব দেশকে জানানো যাবে। আমি একটা লোকাল ল্যাঙ্গুয়েজে লিখলে সেটা তো জানানো সম্ভব নয়। তাহলে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজেরও কতগুলো গাম্ভীর্যপূর্ণ বিষয় রয়েছে। একটা বিশেষ বিষয়, একটা বিতর্কিত বিষয়, সেটা আঞ্চলিক ভাষায় লেখা হলো, কজনে পড়বে? স্বাভাবিকভাবেই তারা, অর্থাৎ পোস্ট কলোনিয়াল যারা লেখালেখি শুরু করলেন, তারা ইংরেজি ভাষায় লিখতে শুরু করলেন। কিন্তু তাদের মধ্যে কিছু চেঞ্জ লক্ষ্য করা গেল। কি? ইংরেজিতে তারা লিখছেন, ইন্ডিয়ান রাইটার্স ইংরেজিতেই লিখছেন, কিন্তু ইন্ডিয়ান ইংলিশে লিখছেন। একটু যেন চেঞ্জ হয়ে গেল, ইংলিশ, ইন্ডিয়ান ইংলিশ।
বাংলাদেশের রাইটাররা যখন লিখছেন তারা যেন ইন্ডিয়া যেমন ইন্ডিয়ান ইংলিশে লিখছেন, বাংলাদেশ যেমন বাংলাদেশি ইংলিশে লিখছেন। অর্থাৎ কিনা তাদের নিজস্ব ঘরনায় ল্যাঙ্গুয়েজটা খানিকটা পলিশড হলো বলবো, বা পরিবর্তিত হলো বলবো, বা কিছু বলবো। তাহলে এরকম একটা টার্ম কিন্তু ব্যবহার করা যায়। ইন্ডিয়ান ইংলিশ, বাংলাদেশি ইংলিশ, আমেরিকান ইংলিশ, ফ্রান্স ইংলিশ, আফ্রিকান ইংলিশ, এরকম হওয়া স্বাভাবিক, এবং তাই হয়েছে। কারণ তারা কালচারটা তো রেখে গেছে, এ তো স্বাভাবিক থাকবেই, কালচার তো একবারে শেষ হয়ে যাওয়ার নয়। অর্থাৎ ল্যাঙ্গুয়েজের যে পাওয়ার, সে পাওয়ারে কিন্তু তারা এখনো ডমিনেট করছে। কারণ লেখক, কবি, সাহিত্যিকেরা তাদের লেখনীতে ল্যাঙ্গুয়েজটাকে রেখে দিয়েছে। তাদের চিন্তনে, তাদের কল্পনায় ওই কলোনি রাজের চিন্তা ভাবনা রয়েছে। বলছি না তারা কলোনি রাজের মতন খারাপ, তা বলছি না, তাদের চিন্তা ভাবনাটা এরকম রয়েছে। অর্থাৎ তাহলে একথা বলা যায় যে কালচারটাকে ডমিনেন্স করছে আজও ইংরেজি কালচার, ইংলিশ কালচার আমাদের ভালো লাগে, ডমিনেন্স করছে। বাংলাদেশের মানুষেরও তাই। ইংরেজের অনেক কালচার তাদের ভালো লাগে, পোশাক, খাওয়া ইত্যাদিতে, স্বাভাবিক, তাহলে ডমিনেন্স করছে। তারা চলে যাওয়ার পরও এখনো ইংরেজ ডমিনেন্স করছে, করাও স্বাভাবিক। তাহলে ইংরেজ চলে যাওয়ার পর ইংরেজদের লেখালেখি শুরু হলো, আর আজ পর্যন্ত তাদের কালচারটা বেঁচেই থাকলো। এটা হিংসা নিন্দা নয়, কালচার বেঁচে থাকা মানে হিংসা নিন্দা নয়, থাকলো, সেটাই হলো কথা। তাহলে দেখা যায় কোনো রাইটার তার ফিলিংস প্রকাশ করতে, ইন্ডিয়ান রাইটার তার ফিলিংস প্রকাশ করতে ইন্ডিয়ান চিন্তা ভাবনা নিচ্ছে না, ইংরেজদের চিন্তা নিচ্ছে। বাংলাদেশের রাইটার তার ফিলিংস প্রকাশ করার জন্য সে চিন্তা নিচ্ছে কোথায়? ইংরেজদের। এ তো স্বাভাবিক হবে, শ্রেণী থাকবে তো, যে শ্রেণীর যে গাম্ভীর্য সেটা হবে, চলছে, কোনো অসুবিধা নেই। তার জন্য আমরা নিন্দা করছি না, বা এটাকে নিন্দাও করছে না, পোস্ট কলোনিয়ালরা নিন্দা করছে না, এটা বাস্তব, এই প্রভাবটা আছে, তাই বলা হচ্ছে। যাই হোক, 3 মেজর্স থিম, 3টা বিষয়ে এই লেখালেখি শুরু হলো সাহিত্য। প্রথম বিষয় এক্সাইল স্টাইল, দ্বিতীয় স্ট্রাগল অ্যান্ড অপোজিশন, তৃতীয় কনফিউশন অফ আইডেন্টিটিস। বিষয়গুলো কি? বিষয়গুলো হলো এক্সাইল, আমরা তো এক্সাইল স্বাভাবিকভাবে জানি নির্বাসন। আসলে বিষয়টার মধ্যে কি হলো, এক্সাইল লেখা হলো সেইগুলো কিছু কিছু নভেলিস্ট বা রাইটার্সরা তারা লিখবে যখন, তাদের কিছু চরিত্র থাকবে যারা ইন্ডিয়া বা বাংলাদেশ সেখানেও থাকবে, কিন্তু তারা চলে যাবে, গল্পের মাধ্যমেই চলে যাবে কোথায়? ইংল্যান্ডে চলে যাবে। তার কালচার ভালো লাগবে, সেখানে পড়াশোনা করবে, সেখানে থাকবে, সেখানে স্টাডি করবে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সাইকোলজিক্যাল একটা চেঞ্জ। কিছু কিছু চরিত্র থাকবে যারা ব্রিটিশ ভাব, ইংরেজ ভাব। এটা, এই স্টাইলটার নামই হলো এক্সাইল অ্যান্ড এলিনেশন। দ্বিতীয় যে লেখার স্টাইল তার হলো স্ট্রাগল অ্যান্ড অপোজিশন। যাই হোক, এখানে আরেকটু কথা বলা যেতে পারে। জেমস জয়েসের যে ইউলিসিস রয়েছে তাতে আমরা লক্ষ্য করে দেখব যে
এই ইউলিসিসের বিষয়বস্তুটা কিন্তু এই এক্সাইলের সঙ্গে পড়বে, এর ক্যারেক্টার সেই বিদেশি ভাবধারার কিছু ভালো লাগবে। যাই হোক, জেমস জয়েসের ইউলিসিসের কথা বলা যেতে পারে, তার বিষয়বস্তুর কথা বলা যেতে পারে। জর্জ লেভিং, তার একটা লেখা ছিল ক্যাসেল অফ মাই স্কিন, সেটাও এরকম বিষয়। অনিতা দেশাই, তার লেখা ফায়ার অন দ্য মাউন্টেন, ইন্ডিয়ান রাইটার অনিতা দেশাই ফায়ার অন দ্য মাউন্টেন লিখেছেন। এই এক্সাইল অ্যান্ড এলিনেশন পর্যায়ে পড়ে। এবার আসি স্ট্রাগল অ্যান্ড অপোজিশন বিষয়ে। স্ট্রাগল, এই ধরনের লেখালেখিতে থাকবে যে ওই নিজের দেশের কথা বলতে গিয়ে দেখা যাবে ওই কলোনিরাজ তারা একটা টেনশন তৈরি করেছে সোশ্যাল ব্যাপারে বা পলিটিক্যাল ব্যাপারে। উদাহরণ দিলে বোঝা যায় ভালো, ফ্রস্টারের এ প্যাসেজ টু ইন্ডিয়া। আমরা এই প্যাসেজ টু ইন্ডিয়ার মধ্যে কি দেখতে পাচ্ছি? চরিত্র, ইন্ডিয়ান চরিত্র, ইন্ডিয়ান ক্যারেক্টার রয়েছে, আবার ইংরেজ ক্যারেক্টারও রয়েছে। তাতে হয়েছে একটা স্ট্রাগল, এই পার্টটাকে বলা হয় স্ট্রাগল অ্যান্ড অপোজিশন, অর্থাৎ এখানকার কিছু থাকবে, ওখানকার কিছু থাকবে। এক চাইলে দেখা গেল যে এখানকারই থাকবে, তার ভালো লাগা থাকবে ইংরেজদের প্রতি বা তার কালচারের প্রতি, আর স্ট্রাগল অ্যান্ড অপোজিশনে থাকবে কি মিক্স ক্যারেক্টার থাকবে, কিছু ইন্ডিয়ান চরিত্র, কিছু বাংলাদেশি চরিত্র থাকবে, তার সাথে কিছু চরিত্র চলে আসবে ইংরেজদের চরিত্র। স্ট্রাগল অ্যান্ড অপোজিশন। আরেকটি আছে কনফিউশন অফ আইডেন্টিটিস। আইডেন্টিটি বোঝা যায় না, অর্থাৎ মাল্টি কালচারিজম যে ব্যাপারটা, এটা হলো কনফিউশন অ্যান্ড আইডেন্টিটিস। যাই হোক, এখানে আমরা যে কথাটা বলছিলাম স্ট্রাগল অ্যান্ড অপোজিশনের মধ্যে, যেমন একটা রাইটিংস আছে থিংস ফল এ পার্ট, চিনোয়া এচিবি, এই ধরনের লেখা। এবার কনফিউশন অফ আইডেন্টিটিস, এটা হলো একটা মিক্সচার অফ কালচার, অর্থাৎ তারা চলে যাওয়ার পর তাদের কালচারকে ফলো করে। কিছু লেখা থাকবে, সেই লেখায় কিছু চরিত্র থাকবে যে তারা ইন্ডিয়াতে আছে বা বাংলাদেশে আছে, কিন্তু তারা ফলো করছে, কিন্তু তাদের স্টাইল, তাদের রুচি ইংরেজ হয়ে গেছে। যেমন একটি লেখা রয়েছে এ হাউস ফর মিস্টার বিশ্বাস, ভিএস নাইপাল লিখেছেন। এ হাউস ফর মিস্টার বিশ্বাস, কনফিউশন অফ আইডেন্টিটিস। মিস্টার বিশ্বাসকে দেখা যাবে এরকম একটা চরিত্র। সালমান রশিদির একটা লেখা আছে দ্য স্যাটানিক ভার্সেস, এর মধ্যে আমরা দেখতে পাব। যাই হোক, তাহলে এই পোস্ট অর্থাৎ পরবর্তী যে অংশটা স্বাধীনতার পরে, পোস্ট পার্ট যেটা, এখানে যারা ক্রিটিক ছিলেন তারা ছিলেন এডওয়ার্ড সেড, হোমিকে ভাবা, গায়ত্রী চক্রবর্তী, এফ ফ্যানন, এরকম কিছু ক্রিটিক ছিলেন। তারা বিশ্বজুড়ে এই সমস্ত কলোনিয়াল যে সাহিত্য নিয়ে তারা বিশ্লেষণ করতেন, আর ইজমের উপর তারা চিন্তা করতেন। যাই হোক, তারা লক্ষ্য করেছেন যে তারা ইংরেজ চলে যাওয়ার পরও, কলোনিরা চলে যাওয়ার পরও, কলোনাইজাররা চলে যাওয়ার পরও তাদের মাস্টারি, তাদের প্রভুত্ব তারা রেখে গেছে, তাদের ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, তাদের লেখার স্টাইলের মাধ্যমে, ইত্যাদি ইত্যাদি। আর তারা যেন, ইংরেজরা যেন সমস্ত দেশের দায়িত্ব নিয়েছিল যে তাদেরকে সিভিলাইজড করতে হবে, সভ্য করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তার জন্য তার
প্রভাব রয়েছে। তাই এই সব দেশ যখন স্বাধীন হয়ে গেল, 20th সেঞ্চুরির শুরু থেকে অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট শুরু হলো। অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট অর্থাৎ সব দেশ থেকে ইংরেজ তারাও এবং সেটাই ছিল ডি কলোনাইজেশন, অর্থাৎ ফ্রিডম চাই, স্বাধীনতা চাই। পরে যাই হোক কলোনিরা শেষ হয়ে গেল, মুক্তি পাওয়া গেল। এরপর কিন্তু নিও কলোনাইজিং বলে একটা টার্ম আছে, নিও কলোনাইজিং। এটা আবার কি? কলোনি রাষ্ট্র চলে গেল, ইংরেজ তো চলে গেল, কিন্তু তাদের মেন্টালিটি আমাদের ক্যাপচার করে রাখলো ভিন্নভাবে, এবং ভিন্নভাবে আজকেও আমাদেরকে কেউ বা কারা শোষণ করছে দূর থেকে। কলোনি হিসাবে নেই কিন্তু তারা, কিন্তু তাদের বুদ্ধি কৌশলে, শক্তিতে, ক্ষমতায় করছে। এটা হলো নিউ কলোনাইজিং। উদাহরণ দিলে বুঝে যাবে। আমরা ঋণ চাই, কোটি কোটি ডলার ঋণ পাওয়া যাবে। ধার চাই, কাজ চাই, ফ্যাক্টরি চাই, ইন্ডাস্ট্রি চাই, নিয়ে নাও ইন্ডাস্ট্রি নিয়ে নাও। চীন দিচ্ছে, নিয়ে নাও না, আসলে নিয়ে নেই। চীন দিয়ে দিচ্ছে মানে নিয়ে নাও না, চীন নিয়ে নিচ্ছে। অর্থাৎ এটাকে বলা হয় নিও কলোনাইজিং। নতুনভাবে কলোনি করার বুদ্ধি চলছে। অর্থাৎ তারা হাতিয়ার তৈরি করছে। হাতিয়ার তো খাওয়া যায় না, কিন্তু তারা কি করছে? দরিদ্র দেশ যারা বুঝতে পারছে না, নাও, কম পয়সায় হাতিয়ার নাও, তোমরা নাও। এদের কাছেও বিক্রি করছে, যুদ্ধ করছে তাদের হাতিয়ার দিয়ে। তার মানে কি, ইনডাইরেক্টলি তৃতীয় একটা হাত রয়েছে না, তৃতীয় একটা হাত ধরে ফেলেছে আমাদেরকে, ছোট ছোট কান্ট্রিগুলোকে। এটা হলো নিউ কলোনাইজিং। আমরা ঘেরাবন্দি হয়ে আছি, আমাদেরকে ধরে ফেলেছে ওরা, মুক্তি নাই যেন। কোটি কোটি টাকা ঋণ নেওয়া হয়ে গেছে সরকারের মাধ্যমে বিভিন্ন দেশ। কি করা যাবে? অর্থাৎ কি নাম, তারা প্রভুত্ব করছে, ইনডাইরেক্টলি করছে। সেই ইংরেজ নেই, কিন্তু তাদের স্ট্র্যাটেজি কিন্তু চলছে। এটা হলো নিউ কলোনাইজিং। নতুন করে আমরা ভারতে আছি, খুব আনন্দে আছি, ভারতে আছি, কিন্তু কোথাও যেন আমরা কোনো তৃতীয় একটা শক্তি, সেই শক্তি আমাদেরকে গর্দন টিপে ধরেছে। হ্যাঁ, কোনো দেশ তার শক্তি অনুযায়ী কম বেশি, বাংলাদেশ বা অন্য কান্ট্রি বা পাকিস্তান, এ কোনো বিষয় না যে আমার শত্রু বা বন্ধু, এরকম কোনো গল্প না। বিভিন্ন দেশকে দেখা যাচ্ছে যারা অনুন্নত দেশ, তারা ঋণ, ধার, হাতিয়ার, বিভিন্ন মেডিসিন ইত্যাদি সব কিছু দিয়ে তারা আমাদেরকে গ্রাস করার বুদ্ধিটা কিন্তু এখনও চলছে। এর নাম হলো নিও কলোনাইজিং, এখনও চলছে। আর এই বিষয়টা তো শাসকবর্গ চিন্তা করবে, আমাদের তো শাসকের চিন্তা নয়, আমাদের হলো সাহিত্যের চিন্তা। আমরা সাহিত্যের কথায় চলে আসি, ওই বিষয়টা ছেড়ে দেই। তবে ওই বিষয়টা আমরা ছেড়ে দিতে পারবো না, কেননা এখন যে লেখালেখি শুরু হয়েছে সেটা হলো নিও কলোনাইজিং বিষয়ে। অর্থাৎ কোনো না কোনোভাবে আমরা এখনও কারোর কাছে পরাধীন রয়েছি। যাই হোক, আমাদের আজকের আলোচনা বিষয় ছিল পোস্ট কলোনাইজেশন, পোস্ট কলোনিয়াল লিটারেচার বা পোস্ট কলোনিয়ালিজম। বন্ধুরা ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বারবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো,
থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো থেকো।